হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা অনলি জাপানিজের যে সিরিজটা শুরু করেছি কিংডম অফ রুইন, তার 3য় নম্বর এপিসোড সম্পর্কে আজকে আমরা জানবো। তো আমরা তো সিরিজটা চালাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছে সিরিজটা আমরা সেরকম সাড়া পাচ্ছি না, বা তোমরা হয়তো অনেকে পছন্দ করছো না, কিংবা হয়তো এই চ্যানেলটারই অবস্থা খারাপ যাচ্ছে। তবে তারপরে তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা চাও যে চ্যানেলটা রেগুলার রানিং চলুক, তারা অন্তত একটু অ্যাক্টিভ হয়েও, মানে চেষ্টা করবে একদিনের মধ্যে অন্তত ভিডিওটা দেখে শেষ করার জন্য। মানে প্রতিদিন অন্তত একবার চ্যানেলটা একবার টু দিয়ে ঘুরে যাবে যে কোনো ভিডিও আসলো কিনা। তো আর কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওতে চলে যাই। তো কিংডম অফ রুইনের এপিসোড 3-তে আমাদের ডোরোকার অতীত সম্পর্কে দেখানো হয়, যেখানে মানুষরা ডাইনি সম্প্রদায়ের উপর আক্রমণ করেছিল। আমি আবারও বলছি, উইস মানে হচ্ছে ডাইনি, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডাইনি বলছি। তো যাই হোক, ডোরোকা তখন এদিক ওদিক ছোটাছুটি করছিল, আর ওর চোখের সামনে আর্মির অনেক ডাইনিদের মারছিল। তো তখন ওর বান্ধবী মিয়া এসে ওকে হাত করে, আর ডোরোকা তখন মিয়াকে বলে, আমাদের সাথে মানুষরা এমন কেন করছে, আমরা তো এদেরকে সাহায্য করেছিলাম। এবং আরো বলে, আমরা কি আমাদের জাদু ব্যবহার করে এখান থেকে পালিয়ে যেতে পারি না? মিয়া বলে, না, আমরা এটা করতে পারবো না, কারণ আমাদের জাদুর ক্ষমতা একটা মেশিনের মাধ্যমে জ্যাম করে দেওয়া হয়েছে। আর তখন মিয়া বলে, ডোরোকা তুমি এখান থেকে পালিয়ে যাও, আর ম্যাডাম অপিলিয়াকে, উচ্চারণটা সম্ভবত অপিলিয়াই হবে, তাকে ব্যাপারে জানা, উনি হয়তো কিছু একটা করতে পারবে। তো এই কথা আমরা বুঝতে পারি ম্যাডাম অপিলিয়া হয়তো ওদের ডাইনি সম্প্রদায়ের প্রধান হবে আর কি। তো যাই হোক, ডোরোকা তার বন্ধুকে একা ছেড়ে যেতে যাচ্ছিল না, কিন্তু তারপরও মিয়া জোর করে ডোরোকাকে যাওয়ার জন্য রাজি করে। আর তখন ডোরোকা দৌড়াতে থাকে ম্যাডাম অপিলিয়াকে এসব জানানোর জন্য। আর এরপরে আমাদের দেখানো হয় মিয়াকে চারদিক থেকে আর্মিরা ঘিরে ফেলেছে এবং ওখানেই মিয়াকে মেরে ফেলে। আর তারপর দৃশ্য বর্তমানে আসে, যেখানে ডোরোকার গায়ে গুলি লেগেছিল এবং ডোরোকার অবস্থা মারাত্মক খারাপ ছিল। তো অ্যাডোনিসের বিশ্বাসই হচ্ছিল না এটা কি হলো। আর তখন অ্যাডোনিস বলে, ডোরোকা তুমি এভাবে মরতে পারো না, তুমি আমাকে বলো যে কিভাবে আমি ক্লোইকে আবার জীবিত করতে পারি। তো এটা শোনার পরে ডোরোকা বলে, তুমি আমার কথা ভালো মতো শোনো, আমরা যত সব উইস রয়েছি সবাই, আর এই কথা বলার সাথে সাথেই কন্টিনিউয়াসলি ডোরোকার উপর ফায়ারিং শুরু হয়, যার ফলে গুলিতে ডোরোকা ছিটকে দূরে গিয়ে পড়ে এবং তারপর আর্মিরা আবারও শরীর ঝাঁঝরা করে দেয়। আর তখন অ্যাডোনিস ডোরোকার দিকে তাকায় এবং ওর বিশ্বাসই হচ্ছিল না এইমাত্র ডোরোকা মারা গেল। তো এটা দেখে অ্যাডোনিস ভেতর থেকে আরো ফেটে পড়ে রাগে, এবং তখন ওইখানে যত সব সেনা ছিল তারা সবাই অ্যাডোনিসকে মারার জন্য এগিয়ে আসছিল। আর অ্যাডোনিসে তখন সেনাদের দিকে এগোয় মারার জন্য, এবং তার ম্যাজিক পেন দিয়ে একটা স্পেল লিখতে শুরু করে, এবং এই স্পেলটা একটা ব্যারিয়ারের তৈরি করে, এবং যতগুলো গুলি আসছিল সবগুলো গুলি ম্যাট্রিক্স সিনেমার মতো এই ব্যারিয়ারে আটকে যাচ্ছিল। আর এরপরেও করে কি, ওই বুলেটগুলোকে রিভার্স করে দেয়। রিভার্স করার ফলে যেটা হয়, ওই বুলেটগুলো দ্বিগুণ গতিতে যতগুলো সেনা ছিল ওই সেনাদের দিকে যায়, এবং সবগুলো সেনা মারা যায় একজন বাদে। আর তখন অ্যাডোনিস তার দিকে যেতে থাকে। আর তখনই আমাদের দেখানো হয় বিল্ডিং এর উপরে একজন স্নাইপার রয়েছে, একটা মেয়ে স্নাইপার, যাকে আমি গত পর্বে ভুলজন মনে করেছিলাম আর কি, মানে মেন ওই মেয়েটা মনে করেছিলাম। তো যাই হোক, সে অ্যাডোনিসকে মারার জন্য পুরো প্রস্তুত, এবং অ্যাডোনিস যখন ওর রেঞ্জের মধ্যে আসে তখন ও স্নাইপারের গুলি চালিয়ে দেয়, এবং তখনই আমরা দেখতে পাই স্নাইপারের গুলিটা যখন কাছে আসে তখন একটা ব্লাস্ট হয় এবং অ্যাডোনিস একটা ধোঁয়ার মধ্যে চলে যায়। আর এরপর যখন ধোঁয়া সরে আমরা দেখতে পাই অ্যাডোনিসের গায়ে একটু ড্যামেজও লাগেনি, বরং বুলেটটার সামনে ভাসছিল। তো অ্যাডোনিস তখন সেটাকে অনেক বড় সাইজের বানিয়ে দেয় এবং ওই বুলেটটাকে রিভার্স করে যে স্নাইপার ওকে অ্যাটাক করেছে সেই স্নাইপারের উপর উল্টো ওটাকে ছুড়ে দেয়। তো এর ফলে সাথে সাথে ওই স্নাইপার সেখানে মারা যায় এবং বিল্ডিং এরও ব্যাপক ক্ষতি হয়। আর তারপর অ্যাডোনিস রাগান্বিত হয়ে শেষ লোকটির দিকে এগিয়ে যেতে থাকে। আর অ্যাডোনিস কিন্তু পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, এবং অ্যাডোনিসের এখন মেইন লক্ষ্যই হয়ে গিয়েছে পুরো মানবজাতিকে শেষ করে দেবে। আর এই পুরো দৃশ্যটা কিন্তু রাজার যে মেজর ইয়ামাটো, মেজর বা জেনারেল হবে, সে বড় স্ক্রিন থেকে দেখছিল। আর তখন সে বলে, ইউকি, এই সব জিনিস এখন তোমার উপরে, তোমাকে কিছু করতে হবে, ওর কাছে জাদু রয়েছে, ওর জাদু বন্ধ করতে হবে। আর এরপর আমাদের ইউকিকে দেখানো হয় যে কিনা ওই মেশিনটার সামনে রয়েছে, যে মেশিনটা সমস্ত জাদু শক্তি নষ্ট করে দেয়। আর গত 10 বছর ধরে যেহেতু কোনো ডায়েরি নেই, তো বা সকল ডাইনিকে আটকে ফেলেছে, তো এই জন্য এই মেশিনটা গত 10 বছর ধরে ব্যবহার হতো না। তো ইউকি সিদ্ধান্ত নেয় সেই মেশিনটা এখন অ্যাক্টিভেট করবে, যাতে খুব সহজে অ্যাডোনিসের জাদু বন্ধ হয়ে যায় এবং অ্যাডোনিসকে মারতে পারে। কিন্তু তখনই সেখানে কিছু লোক আসে এবং ওরা এই মেশিনের কাছ থেকে ওদেরকে চলে যেতে বলে। তো আমরা জানতে পারি ওরা মূলত ন্যাশনাল সায়েন্স ব্যুরোর লোক ছিল। তো ওই গ্রুপের যে লিডার, তার নাম হচ্ছে থিকা, মানে একটা মহিলা, এবং সে ইউকিকে বলে, আমি জানি তুমি এই মেশিনটা অ্যাক্টিভেট করবে, কিন্তু দুঃখজনক ভাবে আমরা তোমাকে এই পারমিশনটা দিতে পারছি না। তো এটা শোনার পর ইউকি বলে, কেন? আর তখনই আমাদের দেখানো হয় ইউকি করে কি ইয়ামাটাকে, মানে ওই জেনারেলকে কল করে। আর তারপর ইয়ামাটা থিটার সাথে কথা বলে, মানে ওই সায়েন্স ব্যুরোর প্রধানের সাথে। তো থিটা তখন বলে, দুঃখিত, আমরা এই যন্ত্রটা অ্যাক্টিভেট করতে পারছি না। এটা শোনার ইয়ামাটা বলে, কেন করতে পারবে না, কি হয়েছে? থিটা তখন বলে, দেখো, বর্তমানে বিজ্ঞান অনেক আধুনিক হয়ে গিয়েছে, ঠিক আছে, বিজ্ঞান আমাদের অনেক কিছু উপহার দিয়েছে, তবে এর সাথে আমাদের খারাপ কিছু দিয়েছে, যেটার কোনো সমাধান নেই। আর এই মেশিনটার সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে এইটা ম্যাজিক তো আটকে দেয়, ঠিক আছে, কিন্তু এই ম্যাজিক আটকানোর জন্য এটা যে রেডিয়েশনটা ছাড়ে বা ওটা থেকে যে রেডিয়েশনটা নির্গত হয়, সেটা মানুষের সেলুলার ডিসফাংশন করে দেয়, এবং এটা খুবই ভয়ানক একটা মেশিন। এটা যে শুধুমাত্র জাদু আটকে দেয় তা না, আমাদের মানুষের দেহ নষ্ট করে দিতে পারে। তো এটা শোনার পর ইয়ামাটা আশ্চর্য হয়ে যায়, এবং তার মনে পড়ে 10 বছর আগে যেসব সেনারা এই মেশিন চালিয়েছিল বা আশেপাশে ছিল এবং ডাইনিদের হারানোর জন্য যে অ্যাক্টিভেট করেছিল, তারা সবাই মারাত্মকভাবে সেলুলার ডিসফাংশন হয়ে মারা গিয়েছিল। তো এই যন্ত্রটা প্রকৃতিতে মারাত্মক
মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। আর এখন উইসরাও নেই যে জাদু দিয়ে সেই প্রকৃতিকে ঠিক করতে পারবে এবং মানুষের শরীরে যদি ওই রোগটা হয় সেটা মারাত্মক প্রভাব ফেলবে। ইয়ামাটা একবার বিশ্বাস করে, আবার ইয়ামাটার মনে হয় না মেশিনটা তো আর অনেকে ইউজ করেছে, তাদের তো সমস্যা হয়নি। তো থিটা তখন বলে আচ্ছা এত প্রশ্ন নয়, তুমি জাস্ট আমাকে একটা বলো তোমার রাজা কেমন আছে। রাজা নিজেই তো ডাইনিদের মারার সময় মেশিনের কাছে ছিল, তার অবস্থা কেমন। ইয়ামাটা তখন শকড হয়ে যায় এবং বুঝতে পারে আমাদের রাজাও তো মারাত্মক অসুস্থ, তাহলে এই মেশিনটাই কি এটার কারণ। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় অ্যাডোনিস সেনাদের মেরেই যাচ্ছিল আর তখন থিটা ওই ফোনকে আবার ইউকিকে দিয়ে দেয় এবং বলে দুঃখিত আমরা কিচ্ছু করতে পারছি না, তোমাদের বিকল্প কিছু খুঁজে বের করতে হবে। কিন্তু তারপরে ইউকি করে কি দৌড়ে ওই ডিভাইসের দিকে যেতে থাকে আর ইউকি মনে মনে ভাবতে থাকে যেভাবেই হোক আমাদের এই জাতি সাম্রাজ্যকে বাঁচাতেই হবে। আর সে করে কি মেশিনটা জোর করে অ্যাক্টিভেট করে দেয়, কিন্তু তখন থিটা ওর পেছনে দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে ডিভাইস চালু হয়ে গিয়েছে। আর এই মেশিন চালু হওয়ার ফলে আমাদের দেখানো হয় যে অ্যাডোনিসের সকল জাদু ভ্যানিশ হয়ে গিয়েছে, এমনকি ওর জাদুর কলমটাও নিচে পড়ে যায়। তো এটা দেখার পরে ইয়ামাটো ইউকিকে কল দেয়, বলে মেশিনকে তুমি চালু দিয়ে ফেলেছো। আর তখনই আমাদের ইউকিকে দেখানো হয় যার অবস্থা খুবই খারাপ এবং থিটা ওকে জোরে করে ধরে শক্ত করে বসেছিল এবং দুজনের উপরে রক্ত লেগেছিল। তো থিটা কোনোভাবে মেশিনটাকে বন্ধ করার চেষ্টা করতে থাকে এবং বলে তুমি চিন্তা করো না, যেভাবে হোক আমাদের এটাকে থামাতে হবে। আর তারপর ইয়ামাটোকে বলতে থাকে তুমি ভুলে যেও না তুমি একজন সৈনিক, তোমার কর্তব্য কি, তুমি এই মেশিনের সাহায্য নিতে পারো না, তুমি মেশিন ছাড়াই অ্যাডোনিসকে হারাতে পারো। তো ইয়ামাটো বলে আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে যা আছে তাই নিয়ে ওর উপরে অ্যাটাক করবো। তো তখনই দেখা যায় অনেক সেনারা অ্যাডোনিসের উপরে অ্যাটাক করতে যায় এবং তখন ওদের মধ্যে একজন মেয়ে একটু বেশি আগে চলে আসে এবং তখন বাকি সবাই বলতে থাকে তুমি আগে যেও না, তাহলে তুমি আমাদের ফায়ারের রেঞ্জের মধ্যে চলে আসবে, উল্টো আমাদের গুলি খাবে। কিন্তু মেয়েটি কোনো কথা শুনে না, সে অ্যাডোনিসের সামনে আসে এবং বলে তোর সাহস কি করে হয় আমাদের সাম্রাজ্যের উপর আক্রমণ করার। কিন্তু তখনই সকল সেনারা ভয় পেয়ে যায়, কারণ এর আগে অ্যাডোনিস যে বিল্ডিং এর উপর বুলেট ছুড়েছিল সেই বিল্ডিংটা ভেঙে নিচে পড়ছিল। তো সৈন্যরা সবাই পেছনে পালাতে থাকে এবং ওই বিল্ডিংটা সেখানে এসেই পড়ে। কিন্তু তখন ওই লেডি সোলজার করে কি অ্যাডোনিসের দিকে এগোতেই থাকে এবং ওর রাইফেলের মাথায় যে ছুরি লাগানো ছিল সেটা নিয়ে যখন মারতেই যাবে তখন অ্যাডোনিস অসহায়ের মতো ভাবতে থাকে এটাই কি আমার শেষ পরিণতি ছিল। আর আমরা দেখতে পাই এক মুহূর্তে ওই লেডি আর্মি এক কোপে অ্যাডোনিসের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। আর এরপর আমাদের দেখানো হয় ধোয়ার মধ্যে থেকে ওই মেয়েটা বের হয়ে আসে এবং ওর হাতে অ্যাডোনিসের মাথা ছিল। মানে পুরো শকিং একটা ব্যাপার, এটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, এটা দেখার পর ওখানে যতগুলো লোক ছিল সবাই তো খুশি হয়ে যায়, সবগুলো সৈনিক তারা উৎসব করা শুরু করে। আর এর পরবর্তী মুহূর্তে দেখানো হয় ইয়ামাটো এই দৃশ্যটা দেখে অনেক শান্তি অনুভব করে এবং ঘোষণা করে যে অ্যাডোনিস মারা গিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। তো এরপর ইয়ামাটো যখন ক্যামেরায় মেয়েটিকে দেখে বলে এই মেয়েটা তো অনেক ইয়ং, ও মনে হয় খুব সম্প্রতি জয়েন করেছে সৈন্যতে মেকা ইউনিটে। আর তারপর ইয়ামাটো বলে আচ্ছা ডিরেক্টর থিটা আর ইউকির ব্যাপারে খোঁজ নাও তো, ওদের কি অবস্থা। আর আমাদের দেখানো হয় ইউকি এবং থিটা দুজনের অবস্থাই খুবই খারাপ, ওই মেশিনের কারণে তাদের স্ট্রেচারে করে হসপিটালে নেওয়া হচ্ছিল। আর এরপর আমাদেরকে বলা হয় একটা বাচ্চা তাকে 10 বছর আটকে রাখা হয়েছিল, সে জেল থেকে পালিয়েছে এবং এই ধ্বংসযজ্ঞ পিছনের একমাত্র সে কারণ ছিল। মানে এখানে অ্যাডোনিসের কথা বলা হচ্ছে, তবে সে কোনো ডাইনি ছিল না, সে একজন মানুষের ছেলে ছিল কিন্তু জাদু শক্তি জানতো। তো এইসব কথা মূলত ওই রাজ্যের রাজা বলছিল। তো আমরা দেখতে পাই রাজ্যের রাজার অবস্থা অনেক খারাপ এবং তার পুরো শরীরে মনে করো মেডিকেল ট্রিটমেন্টের অনেক কিছু দিয়ে তাকে বাজিয়ে রাখা হয়েছে। তো এখানে রাজা বলে 10 বছর আগে ওকে না মেরে আমরা অনেক বড় ভুল করেছি, কিন্তু আমার সেনারা এবার আর ভুল করেনি, ওকে অলরেডি মেরে দিয়েছে। আর আমরা গডকেও মেরে ফেলেছি এবং আমরা নতুন একটা দুনিয়াতে বসবাস করছি এবং গড বলে এখন আর কিছু নেই, আমাদের এই সাম্রাজ্য আমরাই সবচেয়ে শক্তিশালী। আর এরপর দেখানো হয় এই পুরো ঘোষণাটা ইউটিউবে একটা মেয়ে ক্লাসে বসে দেখছিল। আর তখন একটা স্টুডেন্ট শিক্ষককে জিজ্ঞাসা করে আচ্ছা অ্যাডোনিস যদি মানুষ হয়ে থাকে ও ডাইনিদের পক্ষ থেকে যুদ্ধ করছিল কেন। তখন শিক্ষক বলে আমি কি জানি। আর তখনই ক্লাস শেষ হয়ে যায়। কিন্তু তখন ওই মেয়েটি মাথা নিচু করে বেঞ্চের উপর বসেছিল। আর তখনই তার সামনে আরেকটা মেয়ে আসে এবং বলে আমি সবকিছু দেখেছিলাম যে তুমি এসব দেখছিলে বলছিলে। আর এরপরে ওই মেয়েটা চলে যায়। আর তখন ওই প্রথম মেয়েটি বলে তুমি কি স্টুপিড, তো এখানে কি দেখেছিল বা কি ব্যাপারে কথা বলছিল এটা আমরা পরে জানতে পারবো। এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের সেই মেয়েটিকে দেখানো হয় যে একটা কবরস্থানে এসেছে এবং একটা ফুলের তোড়া হাতে নিয়ে সে তার বয়ফ্রেন্ডের কবরের সামনে যায় এবং বয়ফ্রেন্ডকে বলে আমাকে ক্ষমা করে দিও। আর তখন আমাদের ওই সময়ের দৃশ্য দেখানো হয় যখন ওই বয়ফ্রেন্ড একটা বিল্ডিং এর নিচে ফেসে গিয়েছিল আর ওর বয়ফ্রেন্ড তখন সাহায্য ভিক্ষা চেয়েছিল ওর কাছে, কিন্তু এই মেয়ে তখন এত ভয় পেয়েছিল যে নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে এসেছিল। তো এই জন্য এখন মনে মনে অনেক সরি বলে বয়ফ্রেন্ডকে। আর তারপর ওই মেয়েটি ফোন বের করে এবং অ্যাডোনিসের ছবি দেখে এবং বলে এই ছেলেটা জাদু শক্তি জানে আর দেখতে অনেক হট অনেক হ্যান্ডসাম। আর তখন একটা অচেনা ব্যক্তি সেখানে আসে এবং বলে আমি দুঃখিত তোমাকে ভয় দেখানোর জন্য। তো মেয়েটি তখন বুঝতে পারে এই মেয়েটা একজন গভর্নমেন্ট অফিসার। তো মেয়েটি ভয় পেয়ে তখন অ্যাডোনিসের সকল ছবি ডিলিট করতে যায়। তো এই ছবি মূলত দেখছিল আর ওই মেয়েটা এসে দেখেছিল যে তুমি কি দেখছো তুমি কি বলছো আমি সব জেনে গিয়েছি, মানে অ্যাডোনিসকে হট বলেছিল, মানে একটু আগের ঘটনা বলছি আর কি। তো যাই হোক লোকটি তখন বলে তুমি ভয় পেও না, চিন্তার কোনো কারণ নেই, এই ছেলেটার ছবি যদি তোমার পছন্দ হয় তুমি রাখতেই পারো তোমার কাছে, তবে এই জিনিসগুলো আর অন্য কাউকে বলো না, তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো। তো এটা শুনে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে এক দৌড়ে চলে যায়। আর তারপর ওই লোকটি কাউকে কল করে এবং বলে সামনে একটা স্কুল গার্ল দৌড়ে যাচ্ছে, ওকে অ্যারেস্ট করো এবং অ্যারেস্ট করে ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর কাছে দিয়ে দাও। আর আমাদের এখানে বলা হয় ওই লোকটি আর কেউ নয়, লোকটি মূলত ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির ডেপুটি ডিরেক্টর চিফ ওস, মানে মনে করো গোয়েন্দা সংস্থার প্রধান। আর তারপর সে ফোনে
পারে কি মিস চার্মি নামে একটা মেয়ের সাথে কথা বলছিল, আর সে হচ্ছে ওই গোয়েন্দা ডিপার্টমেন্টের চিফ ইনভেস্টিগেটর। আর আমরা ওই চিফ ইনভেস্টিগেটর বা রিসার্চারকে দেখতে পাই, সে তার রিসার্চ কমপ্লিট করে বিশাল বিশাল কম্পিউটারের সামনে বসে রয়েছে এবং সে সিদ্ধান্ত দেয় যে অ্যাডোনিসের যে বডিটা আমরা পেয়েছি এটা কোনো অরিজিনাল বডি নয়, এটা একটা ডামি। মানে বুঝিয়ে বলি, অ্যাডোনিসকে যে গলা কেটে মেরে ফেলা হয়েছে সেটা আসলে অ্যাডোনিসের বডি নয়। আর এরপর আমাদের দেখানো হয় অ্যাডোনিস কোথাও চোখ খোলে, কিন্তু সে কোন জায়গায় রয়েছে সেটা আমাদের দেখানো হয় না। আর এখানে এই পর্বটা শেষ হয়। তো এই পর্ব দেখে আমরা যেটা বুঝলাম যে অ্যাকচুয়ালি অ্যাডোনিস মারা যায়নি, তাকে কোনোভাবে সেভ করা হয়েছে, বাট আমরা নিজের চোখে দেখলাম অ্যাডোনিস মারা গেল। তো কিভাবে ও সেভ হলো, এটা একটা বিশাল রহস্য, আর সেই রহস্যটা আমরা আগামী পর্বে জানতে পারবো। তো যাই হোক, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলটাকে অ্যালাইভ রাখতে চাও, কারণ যদি এই চ্যানেল অ্যালাইভ থাকে মাঝে মাঝে অনেক নতুন নতুন সিরিজ আসবে এবং তোমরা অনেক এন্টারটেইন হবে। তো এর জন্য তোমরা র্যান্ডম অ্যানিমেশন যেমন রেগুলারলি দেখো, র্যান্ডম অ্যানিমেশন দেখার পর অন্তত এই চ্যানেলে প্রতিদিন একবার সে একটু ঘুরে যেও, তাহলে হবে কি চ্যানেলটা ট্রাফিক ঠিক থাকবে এবং মোটামুটি একটা রিচ থাকবে। তো আর এটা যেহেতু একটা নতুন সিরিজ, এটার ওরকম ফ্যান বেস নেই, তো এর জন্য এটার ভিউ কম হবে, খুবই স্বাভাবিক। তবে তারপরেও 30,000 ভিউ তো আমি আশা করতেই পারি। তো তোমরা ডেইলি অন্তত 30,000 ভিউটা ঠিক রাখার চেষ্টা করো। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আর এই সিরিজটা শেষ হওয়ার পরে আমরা নতুন কোনো আরেকটা হাই IMDb রেটের কোনো একটা সিরিজ আনতে চলেছি এবং নিশ্চিত থাকো সেই সিরিজটা তোমরা এনজয় করবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।